গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তার জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় ১১.৫ বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ৩৩ বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ই ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়, আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প গোপন রহস্য। রাত তখন 11:30 হবে। সেদিনের মতো কাজ শেষ করে থানা থেকে সবেমাত্র বাসায় ফিরেছি, হঠাৎ একজন প্রহরীর ডাকাডাকি শুনে দরজা খুলে বাইরে বেরোলাম। কি হয়েছে? এই ভদ্রলোক কি বলছে শুনুন। প্রহরী যাকে দেখিয়ে কথাটা বলল তিনি একজন বাঙালি যুবক, বয়স 30-এর বেশি হবে বলে মনে হয় না। চেহারা এবং পোশাক পরিচ্ছদ দেখে ভালো লোক বলেই মনে হয়। মুখ দেখে বর্তমানে বেশ উত্তেজিত এবং চিন্তিত বলে মনে হলো। তাকে জিজ্ঞাসা করলাম, আপনার নাম? রাজচন্দ্র দাস। এত রাতে হঠাৎ এখানে আসতে হলো কেন? বিশেষ প্রয়োজন না পড়লে এত রাত্রে আপনার কাছে আসতাম না। আমি আত্মসমর্পণ করতে এসেছি। আত্মসমর্পণ করতে এসেছেন? আপনি কি কোনো অপরাধে অভিযুক্ত হয়েছেন? না, এখনো অভিযুক্ত হইনি, কিন্তু আমি একটা গুরুতর অপরাধ করে ফেলেছি, তাই নিজে থেকেই ধরা দিতে এসেছি। কি অপরাধ করেছেন? এই হত্যা। আপনি বলছেন যে আপনি একজন মানুষ খুন করে আত্মসমর্পণ করতে এসেছেন? হ্যাঁ, আমি তাই বলছি। কাকে হত্যা করেছেন? যাকে হত্যা করেছি তার নাম রসিক বসু বলেই আমি জানি। এই রসিক বসু থাকেন কোথায়? আমার বাড়ির কাছেই একটা মেস বাড়িতে। ইনি কি করতেন? সম্ভবত চাকরি বাকরি কিছু করতেন, আমি সঠিক বলতে পারবো না। তার আর কে কে আছে? আর কে আছেন না আছেন আমি জানি না, তবে ওই বাড়িতে একাই থাকেন। আত্মীয় স্বজন তো সঙ্গে কাউকে দেখিনি। আপনি কি সত্যিই তাকে খুন করেছেন? খুন না করলে কি আমি মিথ্যে কথা বলবার জন্য আপনার এখানে এসেছি? আপনি হঠাৎ তাকে খুন করতে গেলেন কেন? ইচ্ছা করে আমি তাকে খুন করিনি। তবে আজ রাত 9টা নাগাদ আমি যখন কাজ থেকে বাড়ি ফিরছি তখন রসিককে দেখলাম আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। আমার সঙ্গে তার ভালো করে আলাপ পরিচয় ছিল না, শত্রুতা ছিল না।
অকারণে আমাকে গালিগালাজ করতে দেখে ভাবলাম হয়তো আমাকে চিন্তা ভুল করে অন্যকে ভেবেছে। আমি তাকে বললাম, আরে অকারণে আমাকে গালাগালি করছো কেন হে? তুমি বোধহয় আমাকে চিনতে ভুল করছো। মোটেও ভুল করিনি, আমি তোমাকে খুব ভালো করেই চিনিছি। হ্যাঁ, আর চিনিছি বলেই তো গালাগালি দিচ্ছি রে হারামি। এ কথা শুনেই আমার মাথা গরম হয়ে গেল। সজোরে একটা থাপ্পড় মারলাম। ওই একটা থাপ্পড় খেয়েই সে মাথা ঘুরে পড়ে গেল, আর উঠল না। তারপর বুঝলাম সে মারা গেছে। সুতরাং আমিই তার হত্যাকারী, আমার হাতেই তার মৃত্যু হয়েছে। অর্থাৎ আপনি যা বলছেন তার থেকে বোঝা যাচ্ছে যে আপনি জ্ঞানত মানে খুন করব বলে খুন করেননি। এক্ষেত্রে আপনার চরমদণ্ড হবে না। আপনি যা বললেন তা যদি সত্যি হয় তাহলে আপনাকে 2-4 মাসের জন্য কারাবাস করতে হবে মাত্র। তবে সাক্ষী আপনি পাবেন না দারোগাবাবু, কারণ ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে সেই সময় আমি আর রসিক ছাড়া আর কেউ ছিল না। ফলে ঘটনাটা আর কেউই দেখেনি। তবে আমি যা বলছি তা অস্বীকার করব না, তাতে আমার ফাঁসি বা কারাদণ্ড যা হয় হবে। আচ্ছা, সে বিষয়টা পরে দেখা যাবে। এখন বলুন, রসিকের মৃতদেহ কোথায়? তা আমি বলতে পারবো না। কিছুক্ষণ পর্যন্ত মৃতদেহ রাস্তাতেই পড়েছিল। তারপর তার কয়েকজন আত্মীয় বা বন্ধুবান্ধব যাই হোক এসে মৃতদেহ শ্মশানে নিয়ে গেছে। তাহলে হয়তো এতক্ষণে মৃতদেহ সৎকার করা হয়ে গেছে। তা তো বলতে পারি না, হলেও হতে পারে। কোন ঘাটে নিয়ে গেছে বলতে পারেন? না না, তা বলতে পারবো না। বেশ, তবে চলুন কলকাতা আর তার আশপাশের যে ঘাটগুলোয় শবদাহ করা হয় সেগুলোতে আগে খোঁজ নিয়ে দেখা যাক। দেরি না করে প্রায় সঙ্গে সঙ্গেই রাস্তা থেকে একখানা ভাড়ার গাড়ি আনিয়ে রাজচন্দ্রকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। শবদাহ করবার জন্য কলকাতার প্রধান ঘাট হলো নিমতলা। সেখানেই আগে গেলাম। সেখানকার সব রেজিস্ট্রারের সাথে কথা বলে জানলাম সন্ধ্যার পর ওই ধরনের কোনো মৃতদেহ সেখানে আসেনি, বা রসিক বসু নামের কোনো দেহ এখনো পর্যন্ত সেখানে দাহ করা হয়নি। শুনে আমি বললাম, ওই নামের কোনো মৃতদেহ যদি আসে তাহলে দয়া করে আগে একবার থানায় একটা খবর দেবেন, দাহ করার অনুমতি দেবেন না। এরপর আমরা ওই গাড়ি নিয়েই কাশী মিত্তিরের ঘাটের দিকে রওনা দিলাম। কাশী মিত্তিরের ঘাটে গিয়ে যখন পৌঁছলাম তখন রাত 1টা বেজে গেছে। সেইখানে গিয়ে জানতে পারলাম রাত 11টা নাগাদ কয়েকজন লোক একটি মৃতদেহ দাহ করতে এসেছিল। দেহটি তাড়াতাড়ি করে সৎকার করবার জন্য তারা শ্মশানঘাটের কর্মীদের অনুরোধ করে। কিন্তু মৃতদেহ দেখে রেজিস্ট্রারের মনে সন্দেহের উদ্রেক ঘটায় তিনি সৎকারের অনুমতি না দিয়ে থানায় খবর পাঠান। আমি থানা থেকে বেরিয়ে আসার পর সেই খবর আমার থানায় গিয়ে পৌঁছয়। মৃতদেহ নিয়ে যারা এসেছিল তারা যখন বুঝতে পারল যে দেহ সহজে সৎকার হবে না, উল্টে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে, তখন তারা মৃতদেহ ফেলে রেখেই অন্ধকারে যে যার মতো গা ঢাকা দিল। আমরা যখন এখানে পৌঁছলাম দেখলাম মৃতদেহ একজন প্রহরী পাহারা দিচ্ছে। রাতের বেলায় উপর উপর মৃতদেহটি দেখে মৃত্যুর কারণ কিছুই অনুমান করতে পারলাম না। এই ঘাটের শ্মশান রেজিস্ট্রার অনেক দিন যাবৎ এই কাজ করে আসছেন, অসংখ্য মৃতদেহ দেখেছেন, অভিজ্ঞ মানুষ। তার যখন সন্দেহ হয়েছে তখন নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছেই। সুতরাং তার সঙ্গে কথা বলবো বলে তাকে ডাকলাম। তিনি সামনে এলে তাকে জিজ্ঞাসা করলাম, আপনার সন্দেহটা হলো কি দেখে বলুন তো। মৃতদেহ যারা এনেছিল তারা আমাকে বলল যে কলেরায় এর মৃত্যু হয়েছে, কিন্তু আমি বহু কলেরা রোগীর মৃতদেহ দেখেছি। এই মৃতদেহে কলেরার কোনো লক্ষণই দেখতে পেলাম না। তাই এর মৃত্যু সম্পর্কে আমার একটা সন্দেহ জাগলো, বলতে পারেন একরকম সন্দেহের বশেই আমি থানায় খবর পাঠিয়েছি। খুবই ভালো কাজ করেছেন। কিসে এর মৃত্যু হয়েছে বলে আপনার অনুমান? তা আমি নিশ্চিত করে বলতে পারবো না, তবে কলেরায় যে এর মৃত্যু হয়নি সে ব্যাপারে আমি খুবই নিশ্চিত। কলেরা না হয়ে অন্য কোনো রোগ হতে পারে কি? আমার যদ্দূর অনুমান কোনো রোগে এর মৃত্যু হয়নি,
হঠাৎ করেই মারা গেছে। সম্ভবত আপনার অনুমানই সঠিক, কিন্তু যারা দেহটা এনেছিল তারা পালালো কিভাবে? আমি যখন থানায় খবর পাঠালাম তখন তারা বুঝতে পারলো যে তারা হয়তো বিপদে পড়তে পারে। যদিও আমি তাদের এখানে অপেক্ষা করতে বলে ডোমকে বলে দিয়েছিলাম তাদের উপর নজর রাখতে পুলিশ না আসা পর্যন্ত। জানি না তারা কিভাবে ডোমের চোখ ফাঁকি দিয়ে পালালো। রাতের অন্ধকার বলেই হয়তো পালাতে সুবিধা হয়েছে। এরপর আমি ডোমকে ডেকে জিজ্ঞাসা করলাম, তুমি পাহারা দেওয়া সত্ত্বেও লোকগুলো পালালো কিভাবে? আগে মরা নিয়ে এসেছিল 6 জন, তো তাদের মধ্যে 4 জন তো শ্মশানে এসে সঙ্গে সঙ্গেই চলে গিয়েছিল। দাহ করবার জন্য ছিল মাত্র 2 জন লোক। তো তারা যখন শুনলো যে পুলিশ না আসা পর্যন্ত মরা পোড়ানো যাবে না, তখন তারাও সরে পড়বার চেষ্টা করছিল। আমি তাদের 2 জনকে এনে এক জায়গায় বসালো। হঠাৎ 2 বেটা দুদিকে মারল ছুট। তো এখন আমি তো আর একসঙ্গে দুদিকে ছুটতে পারি না। বাধ্য হয়েই এক বেটাকে ছেড়ে দিয়ে আর এক বেটাকে দৌড়ে গিয়ে ধরল, টেনে এনে আবার বসিয়ে রাখল। তো কিছুক্ষণ পর দেখি দূরে একটা লোক গুটি গুটি সামনের দিকে চলে যাচ্ছে। তাকে দেখিয়ে এই লোকটা বলল, আমাকে তো ধরলে, এবার ওকেও ধরো। এত কত খাপটি মেরে বসেছিল, এবার গুটি গুটি করে পায়ে কেটে পড়ছে। ওই ওই ধরো ধরো ধরো, যাও, ওই তো ওই তো। এই কথা শুনে আমি আর অত শত না ভেবে ছুটে গেলুম তাকে ধরতে। কাছে গিয়ে দেখি সে বেটা মেয়ে ছেলে। তো এদিকে ফিরে এসে দেখি এ বেটার ছেলেও কেটে পড়েছে। বুঝতে পারলাম ডোমের নির্বুদ্ধিতার কারণেই সব বাহকেরা পালাতে পেরেছে। সব বাহকদের পাওয়া না গেলে মৃতদেহ শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়ে। তবে এক্ষেত্রে যেহেতু হত্যাকারী নিজে এসে আত্মসমর্পণ করেছে এবং নিহত ব্যক্তির নাম ঠিকানা বলে দিয়েছে, তাই সব বাহকরা পালিয়ে গেলেও আমাদের কাজের বিশেষ অসুবিধে হবে না। যাই হোক, এবারে আলো নিয়ে মৃতদেহটা আর একবার ভালো করে দেখতে লাগলাম। রাজচন্দ্র দাস আমাকে বলেছে যে তার হাতের একটা থাপ্পড় খেয়েই রসিকের মৃত্যু ঘটেছে, কিন্তু মৃতদেহের গালে সজোরে থাপ্পড় মারার কোনো দাগ দেখতে পেলাম না। এরপর ডোমকে মৃতদেহের শরীর থেকে জামা কাপড় সব খুলে ফেলতে বললাম। সে সঙ্গে সঙ্গেই আমার আদেশ পালন করল। 2টো বাতি জ্বালিয়ে মৃতদেহের সমস্ত অঙ্গ খুব ভালো করে দেখলাম, কিন্তু কোথাও কোনো বিশেষ চিহ্ন চোখে পড়ল না। আরও খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ বুকের ওপর একটা ছোট গোলাকার কালো দাগ চোখে পড়ল। ভালো করে দেখে বুঝলাম সেটা একটা পেরেকের মাথার দিকের গোলাকার অংশ। মনে হলো একটা পেরেক জোর করে বুকের মাঝখানে ঠুকে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রক্তের কোনো দাগ চোখে পড়ল না। আঙুল দিয়ে পেরেকটা টেনে তোলবার চেষ্টা করে বুঝলাম পেরেকটা বেশ শক্তভাবে বেঁধে আছে, সহজে তোলা যাবে না। আমিও আর তোলার চেষ্টা না করে পেরেকটা ওভাবেই রেখে দিলাম। শ্মশান রেজিস্ট্রার বললেন, তার মানে এখন তো বোঝা যাচ্ছে কলেরা তো নয়ই, এমনকি রাজচন্দ্রবাবুর থাপ্পড়েও মৃত্যুর কারণ নয়। মৃত্যুর কারণ হচ্ছে এই পেরেক। তাহলে ওরা আমাকে কলেরা বললো কেন? কারণ খুনটা আড়াল করতে চাইছে। তার মানে দেহ যারা শ্মশানে এনেছিল খুনের ব্যাপারটা তারা জানে। এই জন্যই পুলিশের নাম শুনে পালালো। মনে পাপ না থাকলে পালাবে কেন? রাজচন্দ্র আমাদের সঙ্গে নিজেও সব দেখল। বললাম, কি ব্যাপার রাজচন্দ্রবাবু, আপনি যে বললেন আপনার থাপ্পড় খেয়েই রসিক মারা গেছে, তাহলে এই পেরেকটা এলো কোত্থেকে? নিজে থেকেই যখন ধরা দিতে এসেছেন তখন আর কিছু গোপন করবেন না। যা জানেন বলে ফেলুন, নইলে আমাদেরই হয়রানি বাড়বে। আমি আপনাকে সত্যি কথাই বলেছি, কোনো কিছু গোপন করিনি। যদি কোনো কথা গোপন করবার ইচ্ছা থাকতো তাহলে নিজেই ধরা দিতে যাব কেন বলুন? আমি না বললে আপনারা তো কিছু জানতেই পারতেন না, আবার ধরা পড়ার কোনো ভয়ও ছিল না। শুনুন দারোগাবাবু, আগে থেকে যদি ওর বুকে কেউ পেরেক বেঁধিয়ে দিয়ে থাকে তাহলে সে আমার জানা নেই, কিন্তু আমি ওকে কেবল একটাই চড় মেরেছিলাম, তারপরেই সে পড়ে যায়।
সেখানেই তার মৃত্যু হয়। সেই কারণেই আমি মনে করেছিলাম যে আমার থাপ্পড়ে তার মৃত্যু হয়েছে। রাজচন্দ্র দাসের কথা শুনে আমি সেই মুহূর্তে কিছুই স্থির করে উঠতে পারলাম না। এ কথা সত্যি যে রাজচন্দ্র বলে না দিলে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, পরিচয় কিছুই আমরা জানতে পারতাম না। ধরা যাক রাজচন্দ্র আমার কাছে আসেনি, শ্মশান রেজিস্ট্রারের কাছ থেকে খবর পেয়ে আমরা শ্মশানে এসেছি। সেক্ষেত্রে সব বাহকদের যেহেতু পাওয়া যায়নি, সেহেতু মৃতের বক্ষস্থলে পেরেক বিদ্ধ হয়ে আছে দেখা সত্ত্বেও আমরা কি সে অপরাধ রাজচন্দ্রের ওপর চালাতে পারতাম? দোষী সাব্যস্ত করা তো দূরের কথা, রাজচন্দ্রের সন্ধানই বা কি আমরা পেতাম? রাজচন্দ্রকে ধরা এবং তার অপরাধ প্রমাণ করা এক কথায় দুঃসাধ্য হয়ে দাঁড়াত। এমতাবস্থায় যে নিজে এসে বিপদের মধ্যে পড়েছে তার কথা অবিশ্বাস করি কি করে? হয়তো এমন হয়েছে যে অন্য কোনো ব্যক্তি রসিকের বুকে পেরেক বিধিয়েছে। রাজচন্দ্র তার কিছুই জানত না। রসিক হয়তো সেই ব্যক্তির উদ্দেশ্যেই গালাগালি করছিল। রাজচন্দ্র তাকে চড় মারার পর সে পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু মৃত্যু হয়েছে বুকে পেরেক বেঁধানোর ফলেই। যাই হোক, মৃতদেহ প্রহরীর জিম্মায় সেখানেই রেখে দিয়ে রাজচন্দ্রকে নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলাম। রাজচন্দ্র তার বাড়ির সামনের রাস্তাটা দেখিয়ে বলল, এই যে এইখানটায় দাঁড়িয়ে রসিক আমাকে গালাগালি করেছিল, এইখানেই আমি তাকে চড় মেরেছিলাম, এইখানেই সে মারা গিয়েছিল। আর এই যে বাড়িটা, এই বাড়িটায় রসিক থাকতো। রাজচন্দ্রের কথা শুনে ওখানকার আশপাশের প্রত্যেককেই একে একে জিজ্ঞাসা করলাম, কিন্তু এ বিষয়ে কেউই কোনো কথা বলতে পারল না, অথবা ইচ্ছে করেই বলল না। রাজচন্দ্র যা বলছে তার সমর্থনে অথবা বিপক্ষে কথা বলার মতো কোনো লোক সেখানে পাওয়া গেল না। রাজচন্দ্রের বাড়ির লাগোয়া একটা বাড়িতেই রসিক থাকতো বলে রাজচন্দ্র জানালো। তাকে নিয়েই সেই বাড়িতে গেলাম। এটা একটা মেষ বাড়ি। পরিবার নিয়ে কেউ এখানে থাকে না। কয়েকটি স্কুলের ছাত্র এবং কয়েকজন অফিসের কর্মচারী এই বাড়িতে বাস করেন। বাড়ির ভেতরে ঢুকতেই মাঝবয়সী একটি লোক সামনে এসে হাজির হলেন। তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এই বাসাতেই থাকেন? আগে হ্যাঁ, এখানকার বন্দোবস্তের ভার এখন আমার ওপরেই আছে। মানে আপনি এই মেষের ম্যানেজার? হ্যাঁ, কতকটা সেই রকমই। কিন্তু আপনি কি প্রয়োজনে? আমি থানা থেকে আসছি। একটা গুরুতর অপরাধের তদন্ত করতে বেরিয়েছি। আপনাদের কাছে কিছু জানার আছে। এত রাত্রে এলেন কেন? দিনের বেলা এলেই পারতেন। এখন তো সবাই ঘুমোচ্ছে। বিশেষ প্রয়োজন না থাকলে কি আর এই রাতে এসে আপনাদের বিরক্ত করি? দিনের বেলা এলেই যদি চলতো তাহলে আর রাতে আসবো কেন? বলুন, কি করতে হবে? বিশেষ কিছুই করতে হবে না, শুধু আমি যা জিজ্ঞাসা করব তার ঠিকঠাক উত্তর পেলেই আমার কাজ চলে যাবে। আপনি কি জানতে চান বলুন, আমার জানা থাকলে নিশ্চয়ই আপনাকে বলবো। আপনাদের এখানে রসিক নামে কোনো লোক থাকেন? হ্যাঁ হ্যাঁ, রসিকবাবু এখানেই থাকেন। তিনি এখন বাসায় আছেন? তা তো ঠিক বলতে পারি না, সম্ভবত তিনি তার ঘরেই শুয়ে আছেন। আপনি কি দয়া করে একবার দেখে আসবেন তিনি ঘরে আছেন কিনা? আমার কথা শুনে ম্যানেজার লোকটি ভিতরে চলে গেল। খানিকক্ষণ পরেই ফিরে এসে বলল, আগে না মশাই, তিনি ঘরে নেই। তিনি কি কোনো রকম বিপদে পড়েছেন নাকি? বর্তমানে তিনি সব রকম বিপদের ঊর্ধ্বে চলে গেছেন। মানে আপনার কথা তো ঠিক বুঝতে পারলাম না। তিনি আর ইহজগতে নেই। সে কি? কোথায়? কিভাবে মারা গেলেন? সেসব অনুসন্ধান করতেই এখানে এসেছে। এবার তিনি বাসার সমস্ত লোকজনকে ডেকে তুললেন। তারা ঘুম থেকে উঠে এসে আমার চারদিকে ঘিরে দাঁড়ালেন এবং সবাই মিলে একই সঙ্গে নানা রকম প্রশ্ন করতে লাগলেন। রসিক এখন কোথায়? একেবারে মারা গেছেন? মারল কে? আপনি কিভাবে জানতে পারলেন? খুনি ধরা পড়েছে তো?
এইভাবে যার যা মনে এলো সবাই মিলে সমস্বরে জিজ্ঞাসা করতে লাগলেন। একজন আবার বলে উঠলেন, মরল কোথায়, কোনো মহিলার বাড়িতে কি? এরপর শুরু হলো পুলিশের ওপর অসন্তোষ প্রকাশ। কেউ বললেন, টাকা খেয়ে আসল লোককে ছেড়ে দিয়ে এখন এখানে এসেছে আসামি খুঁজতে। পুলিশের ক্ষমতা জানা আছে, দোষীকে ছেড়ে দিয়ে এখন নির্দোষীকে নিয়ে টানাটানি। যত সব। কোনো কথা না শুনেই, পরিস্থিতি না বুঝেই যার যা মুখে এলো বলতে লাগলো। আমি কিছুক্ষণ কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে থেকে এদের সব কথা শুনে গেলাম। আমি এদের স্বভাব খুব ভালো করেই জানি। এই ধরনের লোকেরা কখনোই কোনো পরিস্থিতি খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন না। এদের ধারণা সরকারি কর্মচারী, বিশেষত পুলিশ মাত্রই ঘুষখোর এবং নিরীহ মানুষদের হেনস্থা করে বেড়ায়। এই বিশ্বাসের ওপর নির্ভর করেই তারা সুযোগ পেলেই পুলিশ কর্মচারীদের ওপর নিজেদের রাগ উগরে দেন। অনেক মাথা গরম পুলিশ কর্মচারীর সাথে এই ধরনের লোকজনেদের গোলমাল বেঁধে যাওয়ার নজিরও কম নেই। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি, মাথা ঠান্ডা রাখতে পারলে এদেরই কাজে লাগিয়ে অনেক সময় কার্যোদ্ধার সম্ভব হয়। তাই প্রথম খানিকক্ষণ চুপ করে থাকবার পর এদের কথার বেগ যখন খানিকটা কমে এলো, তখন ধীরে ধীরে বললাম, দেখুন, আপনারা যা বলছেন তা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনাদের নিশ্চয়ই এই ধরনের খারাপ অভিজ্ঞতা হয়েছে। সরাসরি আপনার সঙ্গে না হলেও নিশ্চয়ই আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের সঙ্গে এমন অনভিপ্রেত ঘটনা হয়তো নিশ্চয়ই ঘটেছে। শুধু তাই বা কেন, আমি নিজেও এমন অনেক ঘটনা জানি, আপনাদের বলতেও পারি। এখন আমি যদি আপনাদের বলি যে আমি নিজে তেমন লোক নই, তাহলেই বা আপনারা আমাকে বিশ্বাস করবেন কেন? আমার এই কথা শুনে তারা সকলেই এবার একটু চুপ করে গেলেন। একজন বললেন, না মানে সবাই যে সমান এ কথা আমরা বলছি না। হাতের 5টা আঙুল কি আর সমান হয়? ভালো মানুষও সব জায়গায় থাকেন, তবে সে হাতে গোনা। যাই হোক, একটা কথা বলুন তো দারোগাবাবু, রসিকবাবু কি সত্যি মারা গেছেন? হ্যাঁ, উনি সত্যিই মারা গেছেন। রসিকবাবুর যেরকম স্বভাব, তাতে করে যে এরকমই একটা দশা হবে এটা আমরা আগেই ভেবেছিলাম। কোনো স্ত্রীলোকের বাড়ি কি তার মৃতদেহ পাওয়া গেছে? না, কিন্তু আপনাদের এরকম ধারণা হলো কেন? তার যা চরিত্র, ইদানিং আমরা যা জানতে পেরেছিলাম, তাতে করে আমরা এরকমই ধরে নিয়েছিলাম যে হয় কোনো বেশ্যা বাড়িতে, না হয় মদ খেয়ে কোনো রকম বেটক করে পড়ে বেঘরে প্রাণ হারাবে। আপনারা যা অনুমান করেছেন ঘটেছেও ঠিক তাই, কিন্তু কিভাবে যে ঘটলো সেটাই এখনো বুঝে উঠতে পারিনি বলেই আপনাদের কাছে এসেছি। রসিকবাবু কি সবসময় নেশা করে থাকতেন? সব সময় না হলেও রাতে প্রায় মদ খেয়ে বাসায় ফিরতেন। সারাদিন আমরা জানতেও পারতাম না যে কখন সে ফিরল। প্রায় দিনই তার খাবার নষ্ট হতো। এই যে বেশ্যা বাড়ির কথা বলছিলেন, কোন কোন বাড়িতে তার যাতায়াত ছিল জানেন? তা আমরা বলতে পারবো না, এটা আমাদের একটা অনুমান মাত্র। ওর হাবভাব দেখে সেরকমই মনে হতো। তাছাড়া ওর আর একটা দোষ ইদানিং খুব বাড়াবাড়ি আকার নিচ্ছিল। কি দোষ? ওই মেয়ে ছেলে ঘটিত দোষ আর কি। আমরা তো এখানে একটা গৃহস্থ পাড়ায় বাস করি, চারদিকেই এখানে গৃহস্থের বাড়ি। আমরা যখন কেউ বাসায় থাকি না, ও একাই থাকতো, সেই সময় ওর জ্বালায় আশপাশের বাড়ির কোনো স্ত্রীলোক জানলার সামনে দাঁড়াতে বা ছাদে উঠতে পারতো না। ও তাদের সাথে ঠাট্টা তামাশা, অশ্লীল ইঙ্গিত, যা নয় তাই করতো। ওর জন্য মেসের বদনাম হয়ে যাচ্ছিল। ম্যানেজার বাবু এই কথা সমর্থন করে বললেন, ওনাকে সামনের মাস থেকে মেস ছেড়ে দেবার কথাও বলা হয়েছিল। মেসের হিসাব অনুযায়ী ওর কাছ থেকে কিছু টাকা পাওনাও আছে, সেই কারণেই এই কটা দিন রাখতে রাজি হয়েছিলাম। যাকে যাক, বলি তার মৃতদেহ কোথায় পাওয়া গেছে? কাশী মৃত্যুর ঘাটে। সেখানে কে নিয়ে গেল? শুনেছি তার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন। আমার কথা শুনে বেশ অবাক হয়ে ভাড়াটিয়া লোকটি বললেন, বন্ধুবান্ধব বলতে তো আমরাই, আর আত্মীয় স্বজন কেউ এখানে আছে বলে তো শুনিনি কখনো।
যারা মৃতদেহ দাহ করবার জন্য নিয়ে গেছিল তারা কি বলছে? তাদের কাউকে পাওয়া যায়নি। ঘাটে মৃতদেহ ফেলে রেখে তারা পালিয়েছে। মারা গেল কিভাবে তা জানা গেছে? দেহ নিয়ে যারা শ্মশানে এসেছিল তারা বলেছিল যে কলেরায় মৃত্যু হয়েছে, কিন্তু পরে দেখা গেছে যে মৃতদেহের বুকে একটা বড় পেরেক ঢুকে আছে। সুতরাং সেটাই মৃত্যুর কারণ বলে আমরা অনুমান করছি। পেরেক? পেরেক বেঁধালো কে? সেটা জানবার জন্যই তো অনুসন্ধান করছি। আপনাদের এখান থেকে কেউ মৃতদেহ সৎকার করতে যায়নি তো? না না, তাহলে তো আমরা জানতেই পারতাম। আচ্ছা, রসিক যদি এই বাড়িতেই বা বাড়ির কাছাকাছি কোনো জায়গায় মারা গিয়ে থাকতো তাহলে তো আপনারা নিশ্চয়ই তো জানতে পারতেন। হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারতাম। এই বাসার কাছাকাছি কোনো জায়গা থেকে যদি রসিকের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হতো তাহলে তো আপনাদের মধ্যে কেউ না কেউ জানতে পারতেন। হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারতাম। তাছাড়া নিয়ে গেলই বা কারা? আমার মনে হয় যারা তাকে খুন করেছে তারাই নিয়ে গেছে, তাড়াতাড়ি দেহ পুড়িয়ে ফেলতে চেয়েছে। যিনি রসিককে হত্যা করে ফেলেছেন বলে আমাকে জানিয়েছেন তিনি কিন্তু মৃতদেহ স্থানান্তরিত করেননি। তিনি বলছেন রসিকবাবুর আত্মীয় স্বজনরাই কাজটা করে থাকবেন। মানে রসিকবাবুকে যিনি হত্যা করেছেন তাকে আপনারা ধরতে পেরেছেন? তিনি তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছেন। আপনারা এই বাবুটিকে চেনেন? ইনি তো রাজচন্দ্রবাবু, আমাদের প্রতিবেশী। আমাদের মেসের লাগোয়া বাড়িটিতেই এনার বাড়ি। হ্যাঁ, ইনি রসিকবাবুকে হত্যা করেছেন। কি বলছেন আপনি? ইনি একজন নিরীহ ভদ্রলোক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। ইনি কখনো মানুষ খুন করতে পারেন? আমরা দেখলেও বিশ্বাস করতে পারবো না। বেশ, তো একেই জিজ্ঞাসা করে দেখুন ইনি কি বলছেন। ম্যানেজার বাবু অবাক হয়ে রাজচন্দ্রের দিকে তাকিয়ে রইলেন। ভাড়াটিয়া ভদ্রলোকটি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো মশাই? দারোগাবাবু এসব কি বলছেন? উনি বলতে চাইছেন রসিকবাবু ওনার হাতেই খুন হয়েছে বলে ওনার বিশ্বাস। মানে আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না মশাই। এবার রাজচন্দ্র আমাকে যা যা বলেছিলেন এদেরও সেই একই ঘটনার কথা বললেন। মেসের সকলেই এ ঘটনা শুনে বেশ অবাক হয়ে গেলেন। ম্যানেজার বাবু বিস্ময় প্রকাশ করে বললেন, এ কিরকম কথা হলো মশাই? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আপনার বাড়ির সামনে মানে তো আমাদের মেসের সামনে, তো সেখানে এত বড় একটা ঘটনা ঘটলো আর আমরা কেউ কিছুই জানতে পারলাম না। বিশেষ করে আপনি যে সময়ের কথা বলছেন তখন তো বাসায় প্রায় প্রত্যেকেই উপস্থিত ছিল, কেউ না কেউ তো নিশ্চয়ই টের পেত। তাছাড়া আপনার হাতের একটা চড়েই যদি তার মৃত্যু হয়ে থাকে তাহলে তার বুকে পেরেক ঢুকে গেল কিভাবে? তা আমি বলতে পারবো না। আচ্ছা, তাকে দাহ করবার জন্য কারা নিয়ে গেল সেটাও আপনি দেখেননি? না, রসিকবাবু পড়ে যাওয়ার পর আমি বাড়ির ভেতর ঢুকে যাই। হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় আমার মাথার কোনো ঠিক ছিল না, খুব অস্থির লাগছিল। বাড়ি থেকে আর বেরোয়নি। পরে শুনলাম মৃতদেহ তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবেরা নিয়ে গেছে। আমি ভেবেছিলাম বুঝি আপনারাই নিয়ে গিয়েছিলেন। রাজচন্দ্রের কথা শুনে ভাড়াটিয়া ভদ্রলোকটি এবার বেশ জোরের সঙ্গে গুছিয়ে বললেন, দেখুন, আমরা অনেক দিন থেকেই এখানে বাস করছি। আপনার সঙ্গে বিশেষ আলাপ পরিচয় না থাকলেও আপনাকে আমরা বিশেষ ভালো করেই জানি। আপনি নিতান্তই ভদ্রলোক, সপরিবারে নিজের বাড়িতেই বাস করেন। এ যাবৎ আপনার সাথে কারোর ঝক্কি ঝামেলা বা অশান্তি হতে আমরা দেখিনি বা শুনিও নি। সুতরাং আপনি যা বলছেন তা বিশ্বাস করা মশাই খুব শক্ত। রসিক যদি আজ নিতান্তই অশ্লীল ভাষায় রাস্তার ওপর দাঁড়িয়ে গালিগালাজ করত তাহলে আমরা তাকে শুনতে পেতাম না। সে রাস্তার ওপর মুড়ে পড়ে থাকলে অন্য লোকও তো দেখতে পেত, তারাও তো আমাদের খবর দিত। বিকেল থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত আমরা মেসের কেউ না কেউ কতবার যে ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছি তার কোনো হিসেব নেই। আপনি কি বলতে চাইছেন মশাই, আমরা কি চোখ বন্ধ করে ওখান থেকে যাতায়াত করছি? তাছাড়া আপনিই বলুন না, আমরা যদি রসিকের মৃতদেহ শ্মশানে না নিয়ে গিয়ে থাকি তাহলে কারা তার দেহ শ্মশানে নিয়ে গেল? আমার কি মনে হচ্ছেন জানেন মশাই, এই ঘটনা
আদেও ঘটেনি। আপনি রসিককে খুন করেননি, অন্য কোথাও অন্য কেউ তাকে খুন করেছে। আপনি সেই খুনিকে বাঁচাতে নিজের ঘাড়ে দোষ নেওয়ার চেষ্টা করছেন। দেখুন, আপনার কথার যুক্তি আছে, তা আমি অস্বীকার করব না, কিন্তু এখানে আর একটা বিষয় ভেবে দেখার দরকার আছে। কিন্তু যারা মৃতদেহ সৎকার করবার জন্য শ্মশানে নিয়ে গিয়েছিল, তারা যখন বুঝলো যে মৃতদেহ সৎকার করা যাবে না, পুলিশে খবর দেওয়া হয়েছে, তখন তারা বিপদ বুঝে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে গেল। এখন তারা কি আর সহজে স্বীকার করবে যে তারা ওই মৃতদেহ নিয়ে গিয়েছিল? তার মানে আপনি বলতে চাইছেন আমরাই রসিকের দেহ নিয়ে শ্মশানে গিয়েছিলাম, এখন বিপদ বুঝে অস্বীকার করতে চাইছি? এই তো বেশ, তাও যদি হয়ে থাকে, কেউ না কেউ তো দেখতে পাবে। একটা ডেড বডি সে তো আর লুকিয়ে চুকিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, এ ব্যাপারে আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত। রসিকের মৃতদেহ যদি কিছুক্ষণের জন্যেও রাস্তায় পড়ে থাকে এবং রাস্তা থেকেই দেহ সরিয়ে ফেলা হয়ে থাকে, তাহলে পাড়ার লোকের চোখে নিশ্চয়ই তা পড়ত। এ বিষয়ে আমি খোঁজ নিয়ে দেখেছি। তার আগে রসিকের ঘরটা আমাকে একবার দেখান। আমার কথা শুনে বাসার সকলেই আমাকে সঙ্গে নিয়ে রসিক বাবুর ঘরে গেলেন। দেখলাম দোতলার একটা ছোট ঘরে সে থাকত। ঘরের ভেতর কাঠের তক্তাপোশের ওপর বিছানা পাতা রয়েছে। এছাড়া আছে একটা টিনের বাক্স। বিছানাটা উল্টে পাল্টে দেখলাম, কোনো চিঠি বা কাগজপত্র দেখতে পেলাম না। টিনের বাক্সটা তালাবন্ধই ছিল, চাবি পাওয়া গেল না। বাসার অন্যান্য সকলের কাছ থেকে চাবি নিয়ে ঘোরাতে ঘোরাতে দেখলাম শেষ পর্যন্ত একটা চাবি দিয়ে বাক্সটা খুলে গেল। বাক্সের ভেতর সামান্য কিছু জামাকাপড় ছাড়া আর কিছুই পেলাম না। ঘরের জানলার কাছে গিয়ে দেখলাম এই ঘরখানা রাজচন্দ্র দাসের বাড়ির অন্দরমহলের প্রায় সংলগ্ন। জানলা খোলা থাকলে ও বাড়ির অনেকখানি অংশ এখান থেকে দেখতে পাওয়া যায়। বিশেষ করে এই জানলা সংলগ্ন রাজচন্দ্রের যে ঘর, সেই ঘরের একটা জানলা আর রসিকের ঘরের এই জানলা একেবারে সমান্তরাল। দুটো ঘরের জানলাই যদি একই সাথে খোলা থাকে, তাহলে উভয় ঘর থেকেই উভয় ঘরের সব কিছু চোখে পড়তে বাধ্য। সুতরাং বাধ্য হয়েই রাজচন্দ্র তাঁর ঘরের ওই জানলা সবসময় বন্ধ রাখতেন, কিন্তু রসিকের মেসের ম্যানেজার তার ঘরের জানলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও রসিক প্রায়ই এই জানলা খোলা রাখত। সুতরাং রাজচন্দ্রকেই অসুবিধা ভোগ করতে হতো। রসিকের ঘর দেখে নেওয়ার পর রাজচন্দ্র যেখানে তাকে চড় মেরেছিলেন এবং রসিক যেখানে মরে পড়েছিল, সেই জায়গাটা সবাই মিলে দেখতে গেলাম। কাছাকাছির মধ্যে সবকটা বাড়ির লোকজনেদেরই ডেকে তোলা হলো, কিন্তু সব কথা শুনে তাঁরা কেউই রসিককে পড়ে থাকতে দেখেননি বা তার মৃত্যু হয়েছে বলে কিছুই শোনেননি বলে জানালেন। এবার বেশ বুঝতে পারলাম যে রাজচন্দ্র যা বলছেন তা আদৌ সত্যি নয়। কিন্তু এত কিছুর পরেও রাজচন্দ্র আগে যা যা বলেছিলেন এখনো তাই বলতে লাগলেন। এরপর আমি রাজচন্দ্রকে নিয়ে তাঁর বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়িতে কেবলমাত্র তাঁর স্ত্রী এবং তাঁর স্ত্রীর এক ভাই ছাড়া আর কেউই ছিল না। শুনলাম রাজচন্দ্র এবং এই দুজন ছাড়া বাড়িতে আর কেউই থাকে না। দু একজন কাজের লোক আছে, তারা কাজকর্ম শেষ করে সন্ধ্যের পরই চলে যায়, আবার আসে পরদিন সকালে। এই দুজনকে জিজ্ঞাসা করে কিছুই জানা গেল না। রাজচন্দ্রের যে ঘরের উল্টো দিকেই রসিকের ঘরের জানলা, সেই ঘরে ঢুকে দেখলাম বাড়ির মধ্যে এটাই সবচাইতে ভালো ঘর। রাজচন্দ্র তাঁর যুবতী স্ত্রীর সঙ্গে এই ঘরেই থাকেন। ঘরের জানলা খোলা রাখলে রসিকের ঘর থেকে এই ঘরের সব কিছুই দেখা যায়। আমি যখন রাজচন্দ্রের এই ঘরে ঢুকি তখন ঘরের জানলা বন্ধই ছিল। আমি জানলা খুলে দিয়ে ভালো করে দুই ঘরের অবস্থানটা লক্ষ্য করলাম, কিন্তু এমন কিছুই চোখে পড়ল না যা থেকে রসিকের মৃত্যুর কারণ নির্ণয় করা যায়। যদিও কেন জানি না বারবার মনে হতে লাগলো যে রাজচন্দ্রের শোবার ঘরের এই জানলার সঙ্গে রসিকের মৃত্যুর একটা যোগাযোগ আছে, কিন্তু অনুসন্ধান করে কোনো প্রমাণ জোগাড় করতে পারলাম না। এইভাবে
সমস্ত রাত কেটে গেল। অনুসন্ধানে বিশেষ কোনো ফল হলো না। পরদিন মৃতদেহ পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হলো। পরীক্ষা করে ডাক্তার সাহেব জানালেন যে হৃৎপিণ্ডে লোহার পেরেক বিদ্ধ হওয়াতেই মৃত্যু হয়েছে। ডাক্তার সাহেবের রিপোর্ট দেখিয়ে রামচন্দ্রকে বললাম, দেখুন, পোস্টমর্টেম রিপোর্ট বলছে রসিকের মৃত্যুর কারণ লোহার পেরেক, আপনার থাপ্পড় নয়। আপনি কি এখনো সত্যি কথাটা আমাদের বলবেন না? শুধু শুধু কেন আমাদের খাটনিটা বাড়াচ্ছেন? এবার দেখলাম রাজচন্দ্র উল্টো সুর গাইতে শুরু করলেন। রিপোর্ট দেখে এবং আমার কথা শুনে তিনি বললেন, যে বিষয়ে আমি কিছুই জানি না সে বিষয়ে আমি আপনাদের বলবো কিভাবে? আমি যা জানি তাই আপনাদের বলেছি। তা যখন আপনারা বিশ্বাস করছেন না, তখন আমিও আর এ ব্যাপারে নিজেকে জড়াতে চাই না। আমি যা বলেছি তা সমস্তই অস্বীকার করছি। আমি রসিকবাবুকে থাপ্পড় মারিনি, আমার থাপ্পড়ে তাঁর মৃত্যুও হয়নি। ডাক্তারবাবু যখন বলেছেন বুকে লোহার পেরেক বিঁধেই রসিকবাবুর মৃত্যু হয়েছে, তখন সেটাই ঠিক। আপনারা অনর্থক আমাকে আটক করেছেন। শুধু একটাই অনুরোধ, অপরাধ প্রমাণ করার জন্য আমার বিরুদ্ধে কোনো মিথ্যে প্রমাণ বা সাজানো সাক্ষী দাখিল করবেন না। আপনার চাকরির স্বার্থে যদি মিথ্যার আশ্রয় নেন, তাহলে ঈশ্বর কিন্তু আপনাকে ক্ষমা করবেন না। বুঝতে পারলাম রাজচন্দ্র তাঁর মনের গতি পাল্টে ফেলেছে। ও এখন বুঝেছে ওর বিরুদ্ধে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। ও যদি আগের কথা অস্বীকার করে তবে ওর কোনো দণ্ডই হবে না। সেই কারণেই আগের কথা অস্বীকার করতে চাইছে। এরপর আমি আর রাজচন্দ্রের সঙ্গে রসিকের মৃত্যুর বিষয়ে কোনো কথা আলোচনা করলাম না। রাজচন্দ্র হাজতেই রইল এবং তার বিরুদ্ধে অনুসন্ধান চলতে লাগল। এ পর্যন্ত আমি একাই এ বিষয়ে অনুসন্ধান করছিলাম। এখন থেকে আরও ৩-৪ জন অভিজ্ঞ পুলিশ কর্মী এই তদন্তে যুক্ত হয়ে অনুসন্ধান করতে লাগলেন। হত্যাকাণ্ডের মতো একটি গুরুতর ঘটনার তদন্ত যেভাবে চলা উচিত, রসিকের হত্যা রহস্যের তদন্ত সেভাবেই চলতে লাগল। রসিক যে মেষ বাড়িতে থাকত, সে বাড়ির প্রত্যেক সদস্য সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করা হলো, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেল না। তাদের মধ্যে সন্দেহজনক কোনো কিছুই চোখে পড়ল না। বরং রসিকের মৃত্যু তদন্তে তারা প্রত্যেকেই যখন যেমন প্রয়োজন হয়েছে আমাদের সাহায্য করে যাচ্ছে। রসিক যে অফিসে কাজ করত, সেখানে যার যার সঙ্গে তার একটু বিশেষ ঘনিষ্ঠতা ছিল, তাদের সম্বন্ধেও বিশেষ খোঁজ খবর করলাম। এদের মধ্যে যাদের যাদের বিশেষ পাড়ায় যাতায়াত আছে, রসিককে নিয়ে তারা যেখানে যেখানে যেত, সেই সমস্ত জায়গায়ও বিশেষভাবে অনুসন্ধান চালানো হলো, কিন্তু কারো বিপক্ষেই কোনো প্রমাণ মিলল না। রসিকের মৃতদেহ কারা শ্মশানঘাটে দাহ করতে নিয়ে গিয়েছিল, সে বিষয়েও কিছুই জানতে পারলাম না। রাজচন্দ্র যে মিথ্যা কথা বলছে, সে বিষয়ে আমাদের তদন্তকারী অফিসারদের মধ্যে কারোরই কোনো সন্দেহ ছিল না, এবং এটাও স্পষ্টই বুঝতে পারছিলাম যে এই হত্যা রহস্যের অনেকটাই সে জানে। বিশেষ কোনো উদ্দেশ্যে সে থানায় এসে আত্মসমর্পণ করেছিল, কিন্তু কি সেই উদ্দেশ্য, এ ব্যাপারে আমরা কিছুই বার করে উঠতে পারলাম না। রাজচন্দ্র সম্পর্কেও বিশেষভাবে অনুসন্ধান করে দেখা হলো, কিন্তু যারা যারা তাকে চিনত তারা সকলেই এক বাক্যে বলল যে রাজচন্দ্র দাস অত্যন্ত নিরীহ, ভালো মানুষ, ভদ্রলোক। কারো সাথে তার কোনো ঝগড়া বিবাদ নেই। কোনোদিন কেউ তাকে গলা তুলে কথা বলতে পর্যন্ত দেখেনি। পরিচিতদের মধ্যে প্রত্যেকের কাছেই তিনি অত্যন্ত প্রিয়। রাজচন্দ্রের বাড়িতে স্ত্রীলোক বলতে একমাত্র তাঁর স্ত্রী। স্ত্রীর চরিত্র সম্পর্কেও গোপনে খোঁজ খবর নেওয়া হলো, কিন্তু তার বিপক্ষে কেউ কোনো কথাই বললেন না, বরং তার চরিত্র সমস্ত স্ত্রীলোকের আদর্শস্থানীয় হওয়া উচিত বলেই অনেকে মন্তব্য করলেন। যতদিন পর্যন্ত এই মোকদ্দমার অনুসন্ধান চলতে লাগলো, ততদিন পর্যন্ত রাজচন্দ্রকে হাজতেই বন্দী থাকতে হলো। এই সময়ের মধ্যে কেউ তাকে কোনো প্রশ্ন করলে সে আগে যা বলেছিল তা সমস্তই অস্বীকার করতে লাগলো। তার বক্তব্য এ বিষয়ে সে কিছুই জানে না।
সে নিজে এসে আত্মসমর্পণ করেনি। যেহেতু নিহত রসিক যে মেষবাড়িতে থাকত সেই বাড়ি আর তার বাড়ি লাগোয়া, এই কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার অথবা হেনস্থা করছে। এরপর রাজচন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা বন্ধ করে দেওয়া হলো, কিন্তু তার বিরুদ্ধে অনুসন্ধান চলতে লাগল। দিন 15 ধরে 4-5 জন গোয়েন্দা অফিসার অনুসন্ধান চালিয়েও তার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে না পারায় বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে হলো। রাজচন্দ্র জামিনে ছাড়া পেয়ে বাড়ি চলে গেল, কিন্তু অনুসন্ধান বন্ধ হলো না। কে রসিকের বুকে পেরেক ঢুকিয়ে তাকে হত্যা করল সে বিষয়ে আরও 2 মাস ধরে অনুসন্ধান চলল, কিন্তু কোনো ফল হলো না। আরও 3 মাস অনুসন্ধান চালাবার পর অনুসন্ধান বন্ধ করে দেওয়া হল। রসিক হত্যা রহস্যের অনুসন্ধান বন্ধ হয়ে গেল। রাজচন্দ্র দাস সমস্ত দায় থেকে অব্যাহতি পেয়ে নিজের দৈনন্দিন কাজে মনোনিবেশ করলেন। আমরাও অন্যান্য মামলার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। অনুসন্ধান বন্ধ হয়ে গেল ঠিকই, তবে ঘটনাটা আমার মন থেকে একেবারে মুছে গেল না। আমার সহকর্মী এক জুনিয়র অফিসারও সমস্ত ঘটনা শুনে অত্যন্ত কৌতূহলী হয়ে উঠেছিলেন। যদিও এই তদন্তের কাজে তিনি নিজে নিযুক্ত ছিলেন না, আমার মুখেই তদন্তের অগ্রগতি সম্পর্কে মাঝে মধ্যে শুনতেন, এবং যেহেতু আমার মতো তাঁরও একটা সহজাত কৌতূহল প্রবৃত্তি আছে, তাই আমিও এ বিষয়ে তার সঙ্গে আলোচনা করতে পছন্দ করতাম। তদন্ত বন্ধ হয়ে যাওয়ার পর একদিন তিনি আমাকে বললেন, স্যার, অফিসিয়াল তদন্ত বন্ধ হয়ে গেল ঠিকই, কিন্তু প্রশ্নগুলো তো রয়েই গেল। কী প্রশ্ন? রসিকের মৃত্যুর বিষয়ে বলছি। বুকে পেরেক বিঁধে তাকে খুন করল কে? ঘটনাটা কোথায় ঘটল? তার দেহ শ্মশানে নিয়ে গেল কারা? রাজচন্দ্র কেনই বা নিজে থেকে ধরা দিতে এসেছিল? এসব কিছুই তো জানা গেল না স্যার। তোমার এই শেষ প্রশ্নের উত্তরটা বার করতে পারলেই বাকি প্রশ্নগুলোর উত্তর বেরিয়ে পড়ত। রাজচন্দ্র যে নিজে খুন করেনি বা মৃতদেহ নিয়ে শ্মশানে যায়নি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিজে খুন করলে নিজে থেকে ধরা দিতে আসতো না। ও ভালো করেই জানতো যে ওর বিরুদ্ধে খুনের অপরাধ প্রমাণ করা যাবে না। ঠিক, এবং এটাও ঠিক যে ও খুব ভালো করেই জানে যে খুনটা কে করেছে। নিশ্চয়ই তার কোনো আপনজন, আর সেই কারণেই সে তাকে আড়াল করতে চাইছে। কিন্তু কে সেই আপনজন, এবং সে কেনই বা রসিককে খুন করতে গেল? দেখো, আমার কেন জানি না প্রথম থেকে মনে হচ্ছে রাজচন্দ্রের বাড়ির কেউ না কেউ এই খুনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। বাড়ির চাকর বাকরদের হাত করতে পারলে ভেতরের খবর জানা যেতে পারে স্যার। কৌতূহল তোমার মতো আমারও খানিকটা আছে, আর সেই কারণেই এই পথটাই আমি নিয়েছি। তদন্ত বন্ধ হয়ে গেলেও ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখছি। কাজের লোক বলতে একজন ঝি, সে সকালে এসে সন্ধ্যার পর চলে যায়, আর আছে একজন রান্নার লোক। এছাড়া ঠিকে কাজের লোক 2-1 আছে। এদের সাথে আমার কিন্তু বেশ যোগাযোগ আছে, তবে এখনো পর্যন্ত ভেতরের কথা বিশেষ জানতে পারিনি। শুধু এটুকু জানতে পেরেছি যে তাদের পরিবারের মধ্যে কোনো ঝক্কি ঝামেলা নেই। রাজচন্দ্রের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক খুবই ভালো। শ্যালক ভদ্রলোকটিকে নিয়েও কোনো জটিলতা নেই। এটি রাজচন্দ্রের স্ত্রীর ছোট ভাই, অনেকদিন যাবতই বোনের কাছে আছেন। এরপর আমাদের কথাবার্তা আর বিশেষ এগোলো না। একটা জরুরি কাজে বেরিয়ে পড়লাম। আমার এই জুনিয়র সহকর্মী অফিসারটি যে কতটা করিতকর্মা এবং রসিকের হত্যা রহস্যের ব্যাপারে তার কৌতূহল যে আমার চাইতে কোনো অংশেই কম নয়, এটা বোঝা গেল আরও মাস কয়েক পরে। সকালে তৈরি হয়ে বাসা থেকে বেরোচ্ছি, এমন সময় তিনি এসে হাজির হলেন। বললেন, স্যার, একটা ভালো খবর আছে। কাল সারাদিন আপনার সঙ্গে দেখা হয়নি বলে কথাটা বলতে পারিনি। বিয়ে করছো? কী যে বলেন স্যার, সেটা হলে তো মাঝরাতে হলেও আপনার সঙ্গে দেখা করে খবরটা দিয়ে যেতাম। তার মানে ততটা ভালো খবর নয় বলছো? না না স্যার, সত্যিই ভালো খবর। বলো শুনি। রাজচন্দ্রের বাড়িতে যে চাকরানিটি সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকতো, সে কাজ ছেড়ে দিয়ে দেশের বাড়ি চলে যাচ্ছে। তাই ওরা এখন নতুন লোক খুঁজছেন। আমার এই জুনিয়র সহকর্মীটির মনের ভাব যে কি তা বুঝতে আমার অসুবিধা হলো না। বললাম,
খবরটা জোগাড় করলে কিভাবে? একেবারে ঘোড়ার মুখের খবর স্যার। রাজচন্দ্রের শ্যালকবাবুটির সঙ্গে আমার এখন ভালোই খাতির, তার মুখেই শুনলাম। তারামণিকে ওই বাড়িতে ঢোকাবার কথা ভাবছো? সেটাই তো প্রথমে ভেবেছিলাম স্যার, কিন্তু তার খোঁজ করতে গিয়ে জানলাম সে এখন মাসখানেকের জন্য কাশিবাসী হয়েছে। তারামণি আমাদের পরিচিত একজন বিধবা মহিলা, অসম্ভব চৌখোস। লোকের পেটের কথা বার করে নিতে তার জুরি নেই, লোকের বাড়ি কাজ করে খায়। এর আগে দু একটা মামলার তদন্তে ওর মাধ্যমে আমাদের কার্যোদ্ধার হয়েছে, কিন্তু তারামণিকে এখন পাওয়া যাবে না। বললাম, তাহলে আর কাকে কাজে লাগানো যায়? আরেকজন আছে, চালাক চতুর মহিলা, তবে আগে তো তাকে কোনোদিন কাজে লাগানো হয়নি, তাই ভাবছি এখনই তাকে সরাসরি কিছু বলার দরকার নেই, আগে ও বাড়িতে ঢুকিয়ে তো দাও, তারপর দেখছি। মহিলা চালাক চতুর বললে তো? হ্যাঁ, খুবই চৌখোস। তাহলে তাকে দিয়েই হবে। এরপর আরও মাস 3 কেটে গেল। আমার জুনিয়র সহকর্মীর পরামর্শে একটি চালাক চতুর মহিলাকে রাজচন্দ্রের শ্যালক নতুন কাজের লোক হিসেবে রাজচন্দ্রের বাড়িতে নিয়োগ করেছেন, এবং শ্যালকবাবু কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন যে কাজের মহিলাটি নাকি সত্যিই কাজের। সহকর্মীটি আমাকে বললেন, এখন এই মহিলা আমাদের কতটা কাজে আসে সেটাই দেখার। একদিন রাত 10টা নাগাদ আমি আমার এই জুনিয়র সহকর্মীটিকে নিয়ে সেই মহিলার বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখলাম মহিলা তখনও ফেরেনি। ঘণ্টাখানেক অপেক্ষা করার পর সে ফিরল। তার জন্যই আমরা অপেক্ষা করছি শুনে ঘরে নিয়ে গিয়ে বসালো। আমি বললাম, তুমি রাজচন্দ্রবাবুর বাড়িতে কটা থেকে কটা পর্যন্ত কাজ করো? সে বলল, ওই সকাল সকালই চলে যাই আর ফিরি এইরকম সময়। তার মানে শুধু রাতে শুতেই বাড়িতে আসো, আর বাদবাকি সময়টা ওখানেই থাকতে হয়? একা মানুষ বাড়িতে বসে একলা একলা করবই বা কি? আগে এদিক ওদিক একটা ঠিকে কাজ করতুম, এই বাড়ির কাজের সন্ধান তো আমাকে এই বাবুই দিলে। আমার জুনিয়র অফিসারটি জিজ্ঞাসা করলেন, বেতন কত পাও? তা খাওয়া পড়া সব ওনারাই দেন, তা বাদে মাসে 2.5 টাকা করে নেই। ওনারা লোক ভালো। আমি বললাম, শোনো, আমরা তোমাকে প্রতি মাসে আরও 3 টাকা করে দেব, যদি তুমি আমাদের কথা শুনে চলো। কি কথা? তেমন কিছুই নয়, তুমি রাজচন্দ্রবাবুর স্ত্রীর সেবা যত্নের দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখবে। সে তো আমি এমনিই রাখি, তা আপনারা ঠিক কি করতে বলছেন বলুন তো? হ্যাঁ গা, বৌদিমণি কিছু বলেছেন নাকি? না না, তোমার কাজ তো তুমি সব ঠিকঠাকই করো, সে খবর আমরা জানি, কিন্তু আমরা বলতে চাইছি যে তুমি তোমার বৌদিমণিকে আর একটু বেশি করে খুশি করার চেষ্টা করো। সব সময় তার সঙ্গে সঙ্গে থাকো, যেন ওনার মনে হয় যে তোমাকে ছাড়া ওনার চলবে না। ঠিক আছে, চেষ্টা করে দেখবক্ষণ। কিন্তু এই কাজটা করার জন্য আমরা যে তোমাকে 3 টাকা করে মাসে দেব, এ কথা যেন রাজচন্দ্রবাবুর বাড়ির কেউ ঘুণাক্ষরেও জানতে না পারে, তাহলে কিন্তু তোমার টাকা বন্ধ হয়ে যাবে। না, কেউ জানতে পারবে না। এই নাও, প্রথম মাসের টাকাটা তোমাকে আগাম দিয়ে গেলাম। আরও মাস 3 কেটে গেল। রাজচন্দ্রের এই নতুন পরিচারিকাটি যে অতিশয় বুদ্ধিমতী সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আমাদের কথা মতো সে রাজচন্দ্রের স্ত্রীর এমনভাবে পরিচর্যা করতে লাগল যে রাজচন্দ্রের স্ত্রী তাকে প্রাণ ভরে ভালোবাসতে শুরু করলেন, এবং তার মনের কথা ক্রমে ওই পরিচারিকার কাছে প্রকাশ করতে লাগলেন, এবং পরিচারিকাটিও সেসব কথা আমাদের শোনাতে লাগল। আমিও তাদের ঘরের কোনো কোনো কথা জেনে নেবার জন্য ওই পরিচারিকাকে 2-1টি কথা বলে দিতাম। সেও সুযোগ মতো সেই সব বিষয়ে রাজচন্দ্রের স্ত্রীর কাছ থেকে জেনে নিয়ে আমাদের বলে দিতে লাগল। আমার আসল উদ্দেশ্যের কথা কিন্তু এখনো পর্যন্ত তাকে কিছু বললাম না। আজে বাজে কথাতেই আরও 4-5 মাস কেটে গেল। এইভাবে প্রায় 1 বছর যাবৎ আমরা তাকে মাসে 3 টাকা করে দেবার পর একদিন আমাদের আসল উদ্দেশ্যের ব্যাপারে তাকে খানিকটা আভাস দিলাম, এবং বললাম, এই ব্যাপারে রাজচন্দ্রের স্ত্রী কতটা কি জানেন তার সুযোগ সুবিধা মতো জেনে নিতে হবে। সে আমাদের কথা শুনে বলল, আর এমন কি কঠিন কাজ, আমি অনায়াসেই করে দেব। হ্যাঁ, আসল কথা বার করে আনতে পারলে মোটা টাকা পুরস্কার পাবে। প্রায় দিন 15 পর তার সঙ্গে আবার যখন দেখা হলো,
সে বলল, আপনারা যা জানতে চাইছিলেন সে বিষয়ে আমি সব জানতে পেরেছি। সহকারী জুনিয়র অফিসারটি বললেন, যা জানতে পেরেছো প্রথম থেকে সব আমাদের বলো। তবে সবই বলবো, কিন্তু আমার একটা আর্জি আছে। কি আর্জি? দেখুন, আপনারা আমাকে 1 বছর ধরে মাসে মাসে যে টাকা দিয়ে আসছেন সে যে আসলে এই খবরটার জন্য তা আমি এখন বুঝতে পেরেছি। আর টাকা যখন নিয়েছি আপনাদের সঙ্গে আমি বেইমানি করব না, সব কথা আপনাদেরকে বলবো, কিন্তু রাজচন্দ্রবাবুদের সাথেও আমি কিন্তু বেইমানি করতে পারবো না। তুমি যা বলতে চাইছো পরিষ্কার করে বলো। আচ্ছা, আগে যা জানতে পেরেছি সেটা আপনাদের বলি বড়, তারপর আমার আর্জির কথা জানাবো। পরিচারিকাটি একটু পরিপাটি হয়ে বসে আঁচলে মুখ মুছে আবার বলতে শুরু করল। কিভাবে সমস্ত ঘটনাটা আমি জানতে পেরেছি তা আর বলছি না, তবে যা জানতে পেরেছি শুধু সেটাই বলছি। ওই যে রসিক লোকটা মেশবাড়ির যে ঘরে থাকতো, সেই ঘর আর বৌদিমণির ঘর আলাদা আলাদা বাড়িতে হলেও প্রায় একই বাড়ির 2টো ঘরের মতো বললেই চলে। বৌদিমণি কিন্তু অতিশয় সাধ্বী, আর ওই রসিক লোকটা ওটা একটা দুশ্চরিত্র। সব সময় বৌদিমণিকে দেখতো আর আকারে ইঙ্গিতে বৌদিমণিকে বিপদগামী করবার চেষ্টা করত। বৌদিমণি লোকটার ভাবভঙ্গি আর এই নির্লজ্জ ইঙ্গিতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তবুও তিনি তার দিকে ভ্রুক্ষেপ না করে নিজের কাজ নিয়েই সারাদিন ব্যস্ত থাকতেন। কিন্তু ওই রসিক শুধু ওই রকম অত্যাচার করে ক্ষান্ত হলো না। তার ঘরে তার যেসব বন্ধুবান্ধব আসত, তাদের মধ্যে যাদের চরিত্র ওই রসিকের মতো ছিল, তাদের কাছে বৌদিমণিকে দেখিয়ে ও বলতে শুরু করলো বৌদিমণি নাকি তার উপপত্নী। বৌদিমণি নিজে কানে কথাটা শুনেও প্রথম দিন কিন্তু কিছু না বলে হজম করে নিয়েছিল, কথাটা গায়েই মাখল না। কিন্তু পরপর বেশ কয়েকদিন এই একই ঘটনা ঘটায় তাঁর ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। ক্রোধে একেবারে উন্মাদ হয়ে পড়লেন। ঠিক করলেন নিজে হাতে এর প্রতিশোধ নেবেন। দাদাবাবুকেও কোনো কথা জানালেন না। একদিন বিকেলে ওই রসিককে তার ঘরের জানলার সামনে দাঁড়াতে দেখে বৌদিমণিও তার ঘরের জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। রসিক তো আহ্লাদে আটকানা হয়ে পড়ল, আর বৌদিমণি তাকে বললেন, তুমি এতদিন ধরে যা চাইছিলে আজ আমি তোমার সে আশা পূরণ করব। আজ রাত্রে আমার স্বামী বাড়ি থাকবে না, চাকর বাকরদেরও সন্ধ্যের আগেই বিদেয় করে দিয়েছি। সদর দরজা খোলা থাকবে, অন্ধকার হলেই তুমি আমার ঘরে চলে আসবে। সারা রাত থেকে ভোর হওয়ার আগেই আবার চলে যাবে। বৌদিমণির মুখে একথা শুনেই আনন্দের চোটে তো রসিক হিতাহিত জ্ঞান হারিয়েই ফেলল। সে যেন হাতে স্বর্গ পেল। সন্ধ্যের অন্ধকার নামতেই রসিক চুপি চুপি দাদাবাবুদের বাড়িতে ঢুকে পড়ল। বৌদিমণি সেদিন সত্যি সত্যি কাজের লোকদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিলেন, আর রসিক আসতেই বৌদিমণি তাকে খাতির করে নিজের ঘরে নিয়ে গিয়ে পালঙ্কের ওপর বসালেন। তারপর ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিলেন। রসিক তো আহ্লাদে উন্মত্ত হয়ে পালঙ্কের ওপর শুয়েই পড়ল। বৌদিমণি আগে থেকেই একটা ছুঁচলো বড় লোহার পেরেক জোগাড় করে রেখেছিলেন। রসিক শুয়ে পড়ার পর বৌদিমণি সেই লোহার পেরেকটা লুকিয়ে নিয়ে তার পাশে গিয়ে বসলেন। তারপর রসিকের বুকে হাত বোলাতে বোলাতে পেরেকটা সজোরে বসিয়ে দিলেন তার বুকের ভেতরে। পেরেক তো অর্ধেকটা ঢুকে গেল। রসিক চোখ বন্ধ করেছিল। হঠাৎ হৃৎপিণ্ডে মরণ ঘা খেয়ে জানোয়ারের মতো চিৎকার করে উঠল। দরজা জানলা তো সব বন্ধ ছিল, তাই আওয়াজ আর বাইরে কেউ শুনতে পায়নি। বিছানার পাশেই একটা ছোট কাঠের মুগুর রাখা ছিল। বৌদিমণি সেটাকে তুলে নিয়ে রসিকের বুকে যে অর্ধেক ঠুকে যাওয়া পেরেকটা সেটা ঠুকে ঠুকে পুরোপুরি হৃৎপিণ্ডের ভেতরে বসিয়ে দিল। রক্ত টক্ত খুব একটা বেশি বেরোয়নি। রসিক ওখানেই মরে পড়ে রইল, আর বৌদিমণি ওর মুখের উপর থুতু ছিটিয়ে ঘর থেকে বেরিয়ে এসে তালা লাগিয়ে দিলেন। তারপর পাশের ঘরে গিয়ে চুপ করে বসে রইলেন।
এই পর্যন্ত বলে সে একটু থামল, ঘটি থেকে দুঢোক জল খেয়ে নিয়ে আবার বলতে শুরু করল। সেই সময় তার মনের অবস্থাটা যে কি হয়েছিল একবার চিন্তা করে দেখুন। একজন সাধ্বী স্ত্রী লোক, গেরস্থ ঘরের বউ, ঘরের ভেতর একজন অপরিচিত পরপুরুষের সাথে কিছুক্ষণ কাটিয়ে তার শরীর স্পর্শ করে তারপর তাকে খুন করে নিজেরই পালঙ্কের উপর তার দেহ রেখে দিয়ে একলা সেই বাড়ির ভেতর কি স্থিরভাবে বসে থাকা সম্ভব? বুঝতে পারছি। এরপর তিনি কি করলেন? স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলেন। দাদাবাবু অফিস থেকে ফিরে আসার পর বৌদিমণি তাকে সব কথা খুলে বললেন। ঘরের তালা খুলে মৃতদেহটাকে দেখালেন। সব দেখে শুনে দাদাবাবু যেন চোখে অন্ধকার দেখতে লাগলেন। কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। ঘর আবার তালা বন্ধ করে দিয়ে তার অফিসের একজন বিশ্বাসী বন্ধুর কাছে গেলেন। তিনি সব শুনে বৌদিমণির প্রশংসা করে নিজের গাড়িটা বার করলেন। তারপর আরও 3 জন বন্ধুকে ডেকে নিয়ে দাদাবাবুদের বাড়ি চলে গেলেন। তারপর সবাই মিলে খুব সাবধানে চুপি সারে রসিকের মৃতদেহ গাড়িতে তুলে নিয়ে শ্মশানের দিকে রওনা দিলেন। হ্যাঁ, পাড়ার লোকেরা কেউ কিচ্ছুটি জানতে পারল না। তারপর শ্মশান থেকে একটু দূরে গাড়ি থেকে মৃতদেহ নামিয়ে কাঁধে করে দাহ করতে গেলেন। হ্যাঁ, তারপর কি হয়েছিল সে তো আপনারা সবই জানেন। দাদাবাবুকে তার বন্ধুরাই পরামর্শ দিয়েছিলেন যে থানায় গিয়ে ধরা দিতে। তারা বলেছিলেন যে যেহেতু তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না, তাই পুলিশ তাকে বেশি দিন আটকে রাখতে পারবে না, আর আসল ঘটনাটাও কেউ কোনো দিন জানতে পারবে না। তবে বৌদিমণিকে এ ব্যাপারে সম্পূর্ণ মুখ বন্ধ রাখতে হবে। বৌদিমণির ওপর কারও সন্দেহ পড়বে না। পরিচারিকাটি আর কোনো কথা না বলে অনেকক্ষণ চুপ করে রইল। আমার জুনিয়র সহকর্মীটি বললেন, এবার বলো, তোমার কি আর্জি আছে বলছিলে? পরিচারিকাটি পর্যায়ক্রমে আমাদের দুজনের মুখের দিকে একবার করে তাকিয়ে নিয়ে বলল, আপনারা এমন কিছু করবেন না যাতে দাদাবাবু আর বৌদিমণির কোনো অনিষ্ট হয়। জুনিয়র অফিসারটি বললেন, আমরা কারুরই অনিষ্ট করতে চাই না, কিন্তু আইন তো আর আমাদের হাতে নেই। পরিচারিকাটি এবার একটু উত্তেজিত হয়ে বলে উঠল, আইন? কিসের আইন? একটা লম্পট দুশ্চরিত্র বেটা ছেলে দিনের পর দিন একজন নিষ্পাপ গৃহবধূকে উত্ত্যক্ত করে মেরেছে, তার চরিত্রের কলঙ্ক ছিটিয়েছে, প্রতিদিন 2 চোখ দিয়ে তাকে ধর্ষণ করে গেছে। এরপরেও যদি তাকে নিজের হাতে শাস্তি দেওয়া বেআইনি হয়ে থাকে, তাহলে ওরম আইনের মুখে না কেঁতায় আগুন। বিবেক বলে কিছু নেই আপনাদের? আইনি সব। এ কথা শুনে জুনিয়র সহকর্মী একটু থতমত খেয়ে গেলেন। আমি বললাম, তুমি যা বলছো আমার বিবেকও তাই বলছে, কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, আমরা সবাই যদি এভাবে নিজেরাই নিজেদের মতো করে অপরাধীদের দুষ্কর্মের শাস্তি দিতে শুরু করি, তাহলে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে? দেখুন, আমি লেখাপড়া কিছু জানি না, আর অত শত বুঝিও না বাপু। আমার সোজা কথা, যদি এই নিয়ে আবার কোনো আইন আদালত হয় তো আমি সব কথা অস্বীকার করব। হ্যাঁ। জুনিয়র বললেন, যে খবর পুলিশের লোক হয়েও আমরা বার করতে পারিনি, সেই খবর তুমি বার করে এনে দিয়েছ। আমরা সুপারিশ করলে সরকার তোমাকে অনেক টাকা পুরস্কার দেবে। এছাড়া আমরা যা দেব বলেছিলাম সে তো দেবই। বৌদিমণি আমাকে দিদি বলে ডাকে। নিজের বোনকে পুলিশে ধরিয়ে দিয়ে পুরস্কার নেব? অমন নরাধম আমি নই বাবু। আর কোনো কথা না বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। তার ঘরে আমরা দুজন খানিকক্ষণ চুপচাপ বসে রইলাম। বুঝলাম ও আর কথা বলতে চায় না। আমাদের চলে যেতে বলতে না পেরে নিজেই ঘর থেকে বেরিয়ে গেল। জুনিয়র সহকর্মীকে বললাম, কাজ শেষ, চলো হে। যেতে যেতে তিনি বললেন, তাহলে কি করবেন স্যার? যে মামলা অফিসিয়ালি বন্ধ হয়ে গেছে তার নতুন করে নাইবা খুললাম। তোমার আমার কৌতূহল তো মিটল, আবার কি?
এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, সহকর্মী রসিক এবং ম্যানেজার অনুপ, শ্মশান যাত্রী প্রহরী এবং রাজচন্দ্র অপু, মেসের লোক ভোগলু, পরিচারিকা গার্গী, রাজচন্দ্রের স্ত্রী সঙ্গীতা, ডোম, শ্মশান রেজিস্ট্রার এবং প্রিয়নাথের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। লেখক পরিচিতি সৌরভ ও মালবিকা। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।